একটা মধুচক্র, উনি একটা মধুচক্র তৈরি করেছেন, ভাতা চক্র। আমরা মধুচক্র শুনেছিলাম, একটা ভাতা চক্র শুরু করেছেন। এই ভাতা চক্রের মধ্যে উনি এমন মধু ঢেলেছেন, এত চিনি ঢেলেছেন যে এর মধ্যে যে পড়ে যাচ্ছে সে ডুবে, সে ডায়াবেটিসের মরার মতন পরিস্থিতি হয়ে গেছে। চাকরির অভাবে বাংলার যুব সমাজ যে ধীরে ধীরে ভাটা চক্রে ডুবে যাচ্ছে, সেই অভিযোগ তুলে রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করলেন বিজেপি যুব মোর্চার রাজ্য সম্পাদক রাজ চৌধুরী। চাকরি নেই, বিজেপি তাই প্রচার অভিযান নিয়ে ট্রু নিউজ বাংলার সঙ্গে একান্ত সাক্ষাৎকারে রাজ চৌধুরী বলেন, মধুচক্রের মতো ভাটা চক্রে বাংলাকে আটকে রেখে যুব সমাজের ভবিষ্যৎ নষ্ট করা হচ্ছে। তার দাবি শুধু স্লোগান নয়, এবার বিজেপি চাকরি ও কর্মসংস্থানের বাস্তব রোডম্যাপ নিয়েই মানুষের দরজায় পৌঁছতে চাইছে। দেখুন, 15 বছর আগে 2011-তে পশ্চিমবঙ্গের মানুষ একটা নতুন স্বপ্ন দেখেছিল, পরিবর্তন এনেছিল। কি আশায়? যে কলকারখানা আসবে, নতুন কলকারখানা তৈরি হবে, বন্ধ হওয়া কলকারখানা পুনরায় শুরু হবে, চাকরি হবে, নতুন ভাবে বিনিয়োগ আসবে, শিল্প আসবে, শিল্পপতিরা আসবে। আমরা 15 বছরে দেখলাম কি, চোখে ধাঁধা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার স্বপ্নকে ধ্বংস করলেন। এমন পর্যায়ে নিয়ে গেলেন যে বাঙালি আজ স্বপ্ন দেখছে না। 15 বছরে 26,000 চাকরি হারালো, 6,688টি কোম্পানি বাংলা ছেড়ে চলে গেল। পশ্চিমবঙ্গের নিজের রিপোর্ট বলছে বিধানসভায় যে 22,000 ফ্যাক্টরি 2016 থেকে 2022 অব্দি বন্ধ হয়ে গেছে। তো বাংলার মানুষ পরিবর্তনটা কেন এনেছিল? বাংলার মানুষ মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়োগ করেছিল, অ্যাপয়েন্ট করেছিল পরিবর্তনের জন্য। কি পেল? ধ্বংস, শুধু ধ্বংস। 15 বছরের ধ্বংসযাত্রা দেখলো। এবার বাংলার মানুষ বলছে, যদি যুব সমাজ নিজের হাতে নিয়োগপত্র পেতে চায়, অ্যাপয়েন্টমেন্ট লেটার পেতে চায়, এই মুখ্যমন্ত্রীকে আগে বরখাস্ত করো। তাই নিয়োগপত্র পাওয়ার আগে বাংলার ইতিহাসে প্রথমবার হচ্ছে যে একটা রাজ্যের মুখ্যমন্ত্রীকে বরখাস্ত করা হচ্ছে। তাই ভারতীয় জনতা যুব মোর্চা শিবির লাগাচ্ছে প্রতিটি জায়গাতে, যেখানে যুব সমাজ এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একটি বরখাস্ত পত্র সই করছে, যেটা সরাসরি নবান্নে পৌঁছে যাবে, ওনার বরখাস্ত পত্র ওনার দুয়ারে পৌঁছে যাবে। পদ্ম শিবিরে হিন্দুত্ব ছেড়ে হঠাৎই কি আমরা কাজের দিকে ডিভিয়েশন দেখতে পাচ্ছি? দেখুন, হিন্দুত্ব আমাদের কোর আইডিওলজি। ভারতবর্ষের হলো বিচারধারাটাই হিন্দুত্ব, সনাতনের বিচারধারা। তাই ওই আইডিওলজি থেকে সরে যাওয়ার কোনো কথা নেই। এবং আমরা ক্ষমতায় আসার আগে যে কথা বলি, ক্ষমতায় থাকাকালীনও সেই কথা বলি। তো যেমন রাম মন্দির, আমরা ক্ষমতায় আসার আগে আমাদের এজেন্ডা ছিল, ক্ষমতায় এসে আমরা সেটাকে বাস্তবায়ন করলাম। কোথাও থেকে কোথাও ডেভিয়েশনের কোনো কথা নেই। আজকে বাঙালির প্রথম ডেস্টিনেশন কি? প্রথম ডেস্টিনেশন হচ্ছে ব্যাঙ্গালোর। তারপরে কোন ডেস্টিনেশন? পুনে। তারপরে কোথায় চলে যাচ্ছে? মুম্বাই। তারপরে কোথায় চলে যাচ্ছে? গুড়গাঁও। তারপরে দিল্লি। এতটা কি এখন গাজিয়াবাদ, তারপরে লখনৌ, এইসব জায়গাতে বাঙালি চলে যাচ্ছে। কেন বাঙালি চলে যাচ্ছে? সেখানে কাদের চাকরি আছে, কাদের সেখানে সরকার রয়েছে? তার মানে যেই সরকারটা রয়েছে ওখানে, অর্থাৎ যে বিজেপি সরকার রয়েছে, তারা গুড়গাঁও মানে হরিয়ানার যুবকদেরকে তো চাকরি দিচ্ছে, তার সাথে সাথে বাঙালিদেরকেও অ্যাকোমোডেট করে নিচ্ছে। মানে এতটা চাকরি রয়েছে। মহারাষ্ট্রতে বিজেপির সরকার, এই আমরা দেখলাম মিউনিসিপাল যে লোকাল বডি ইলেকশনে হু করে বিজেপি জিতলো। কেন বিজেপি জিতছে? বাঙালির কেন ওইগুলো চয়েস হচ্ছে? কারণ ওখানে বিভিন্ন আইটি সেক্টর, বিভিন্ন আইটি কোম্পানি, কর্পোরেট কোম্পানিজ, ওখানে একদম মানে মেলা লেগেছে। একটার পর একটা ওখানে নতুন ইনভেস্টমেন্ট, একটার পর একটা নতুন শিল্প। গুজরাট, সুরাত, আপনি যান সুরাতে, এত বাঙালি পাবেন আপনার মনে হবে যে আমি কলকাতার রাস্তায় হাঁটছি। কি করে? কারণ সুরাতে সেই পরিবর্তনটা এসেছে, সেই উন্নয়নটা হয়েছে। তাহলে বাঙালি আজকে বাংলা ছেড়ে চলে যাচ্ছে, বাংলা ছেড়ে বাধ্য হয়ে যাচ্ছে, ছাড়তে বাধ্য হচ্ছে। কেন? কারণ এখানে কাজ নেই। যদি আজকে যদি বাঙালিকে এই পলায়ন যদি আটকাতে হয়, যদি নিজের ঘর থেকে বাইরে বেরো যদি এটা যদি আটকাতে হয়, তাহলে বিজেপিকে নিয়ে আসতে হবে। আমরা বাইরে কেন যাব? বাঙালি কেন বাইরে যাবে? আমি নিজের ঘর ছেড়ে যাব কেন? আরে বিজেপিকে টেনে নিয়ে আসবো আমি।
আমি তো বিজেপির হাতটা ধরে বলবো আপনাকে বসতে হবে। আমি তো বলবো নরেন্দ্র মোদীকে উন্নতি করতে হবে পশ্চিমবঙ্গের, বিজেপিকে পশ্চিমবঙ্গে সরকার গড়তে হবে। কেন গড়তে হবে? কারণ এখানে যে ট্যালেন্ট আছে, এখানে যে যোগ্যতা আছে, এখানে যে শিক্ষার মান রয়েছে, এটা সারা ভারতবর্ষকে যদি এগিয়ে নিয়ে যেতে হয়, যদি ভারত যদি সত্যি বিকশিত ভারত, বিকশিত ভারত হতে চায়, তাহলে বাংলাকে ছেড়ে হবে না। তাই আমরা বলছি যে চাকরি চায় বাংলা, মমতা ব্যানার্জির ভাওতাবাজি চায় না, ডবল ডবল চাকরি চাই না, ডবল ডবল শিক্ষা চাই না। আমরা একটাই শিক্ষা চাই, আমরা একটাই চাকরি চাই, খেটে খাবো, খেটে অর্জন করব, সেটাই আমরা চাই। আপনার কোনো ডবল ডবল চাকরি চাই না, আপনার কোনো 1500 টাকার ভাতা চাই না। আপনি আমাদেরকে কাজ দিতে পারেননি, আপনি বিদায় নিন। বিজেপির সরকার আসবে, বিজেপি কাজ দেবে। আমরা ভাতা চাই না, আমরা নিজের মা বাবাকে বছরে একটা করে ফরেন ট্রিপও করাবো, বছরে একটা করে সারা ভারতবর্ষের কোন একটা তীর্থস্থানও ঘোরাতে পারবো। এই স্বপ্ন আমরা যুব হিসেবে দেখি। আমি অন্তত একটা যুব সমাজ, একটা তরুণ প্রজন্মের একজন প্রতিনিধি হিসেবে এই স্বপ্ন দেখি। আমি এই ভাতার রাজনীতি আমি চাই। এই যে মমতা ব্যানার্জি বাজেটে এবার বেকার ভাতা দিচ্ছে, প্রথমবার দিচ্ছে, এখানে কি বেকারত্ব আরো বাড়িয়ে দেওয়া হলো না বাংলায়? প্রথমত মমতা বন্দ্যোপাধ্যায় মেনে নিচ্ছেন যে এই রাজ্যে বেকারের সংখ্যা এত বেশি বেড়ে গেছে, যদি এই বেকাররা যদি আন্দোলন করে দেয়, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের বাড়ির বাইরে থেকে বেরোতে পারবেন। আমি আবারও বলছি, যেদিন এই বেকাররা মমতা ব্যানার্জির বাড়ির বাইরে জমায়েত করতে শুরু করবে, মমতা বন্দ্যোপাধ্যায় নিজের বাড়ির বাইরে বেরোতে পারবেন না। তাই 1500 আর 1000 টাকার এই ভাতার স্কিম উনি শুরু করেছেন। উনি ভেবেছেন যে বাঙালির মেরুদণ্ডটা এতটাই বেঁকে গেছে, এতটাই উনি বেঁকিয়ে দিয়েছেন বাঙালির মেরুদণ্ড, যে বাঙালি ভাতা ছেড়ে বেরোতে পারবে না। ভাতা ওনার যেটা ট্র্যাপ, একটা মধু চক্র, উনি একটা মধু চক্র তৈরি করেছেন, ভাতা চক্র। আমরা মধু চক্র শুনেছিলাম, একটা ভাতা চক্র শুরু করি। রাজ চৌধুরীর কথায় হিন্দুত্ব বা আবেগ নয়, আজ বাংলার তরুণ প্রজন্মের কাছে সবচেয়ে বড় প্রশ্ন পেটের ভাত ও স্থায়ী চাকরি। এই কারণেই বিজেপি যুব মোর্চা সরাসরি কর্মসংস্থান, শিল্প আনা ও যুবদের রাজ্যের বাইরে চলে যাওয়া ঠেকানোর বিষয়কে কেন্দ্র রেখেই এই প্রচার অভিযান শুরু করেছে। প্রত্যেক বছর কোটি কোটি টাকা খরচা করে কনক্লেভ সামিট করে, লাস্ট সামিটে উনি বললেন 34,000 কোটি টাকার এমওইউ সাইন হয়েছে। কোথায় গেল সেই এমওইউ? দুর্ভাগ্য, এই বাংলায় মৌ আসে, কিন্তু এই বাংলা কোনোদিন বাঙালি ওই মৌয়ের মধু কিন্তু পান করতে পারলো না। এটা বাংলার দুর্ভাগ্য যে গত 15 বছরে এই যে এতগুলো সামিট হলো, আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি, আপনার যদি ক্ষমতা থাকে এই বিধানসভার অধিবেশনে আপনি একটা হোয়াইট পেপার নিয়ে আসুন, একটা হোয়াইট পেপার আপনি ইন্ট্রোডিউস করুন যে 15 বছরে বাংলার অর্থনৈতিক উন্নতি যে আপনি দাবি করছেন সেটা কতটা হয়েছে। আমি অভিষেক ব্যানার্জিকে আমি চ্যালেঞ্জ করছি, যদি আপনার ক্ষমতা থাকে একটা হোয়াইট পেপার নিয়ে আসুন। এই যে মৌ যে সাইন হয়েছে, এমওইউ মৌ সাইন হয়েছে, এই মৌয়ের মধু একটা বাঙালি পায়নি। আমি আপনাকে এই রিয়ালিটি বলছি। অনেক প্রপোজাল আসে, ওরা প্রপোজাল এই জন্য দেয় যেন বাংলাতে এসে গান্ডে পিন্ডে গিলবে, ঘুরবে, লাল বাতিতে ঘুরবে, লাল বাতি সামনে থাকবে আর ঘুরে বেড়াবে। এই জন্য ওটা একটা ট্যুরিজমে আসে, কেউ ইনভেস্টমেন্ট করতে আসে না। গত 15 বছরে এই পশ্চিমবঙ্গ রাজ্যতে সব ভারতবর্ষে সব থেকে কম বিনিয়োগ হয়েছে, সব থেকে কম বিনিয়োগ হয়েছে। মানে ওই ছোট্ট অল্প একটুখানি মুড়ি বাতাসার মতন বিনিয়োগ হয়েছে, সেটাও বলতে গেলে নায়ের মতন কোনো প্রকল্প হয়নি। আমরা শালবনীতে ইস্পাত কোম্পানি আমরা শুনেছি, ফ্যাক্টরি হয়েছে? হয়নি। আদানি পোর্ট তাজপুর পোর্ট করবে বলেছিল, হয়েছে? হয়নি। কোথায় গেল আদানির ইনভেস্টমেন্ট? কোথায় গেল? আম্বানিকে ডেকেছে, উনি গান্ডে পিন্ডে গিলিয়েছিলেন, তার ইনভেস্টমেন্টে কোথায় গেল? বাস্তবায়ন কোথায়? একটা আপনি ফিতে কাটতে দেখেছেন মুখ্যমন্ত্রীকে 15 বছরে? একটা কলকারখানার ফিতে কাটতে দেখেছেন? কোনো একটা রাস্তা উদ্বোধন করতে দেখেছেন? উনি কি করেন? উনি হিজাব পরে দুর্গাপুর পুজোতে ওই মন্দির ইয়ে প্রতিমা উনি উদ্বোধন করতে আমরা দেখেছি। এছাড়া বাংলার এই ভূমিতে 15 বছর ওনাকে মৌয়ের মধু বিতরণ করতে দেখা যায়নি। মধু খেয়েছে কে? খেয়েছে মধু খেয়েছে ওনার দলের নেতারা। পার্থ খেয়েছে, জ্যোতিপ্রিয় খেয়েছে, অনুব্রত খেয়েছে, ওনার নিজের ভাইজি খেয়েছে শ্রেষ্ঠা, ওনার নিজের ভাতৃপ্রতিমের ওনার যে বউ রয়েছে কাজলী ব্যানার্জি, উনি কাউন্সিলর হয়ে খাচ্ছেন, ওনার ভাইপো খাচ্ছে অভিষেক ব্যানার্জি, আরো যে পুরো ওনার যে গোষ্ঠী রয়েছে, গোষ্ঠী শুদ্ধ উনি উন্নয়ন করছেন।
এটা ছাড়া আর কিচ্ছু করেনি। ধরে নেওয়া যাক, আশা করলাম বিজেপি এককভাবে সরকার গঠন করবে, করলে আপনারা কিভাবে শিল্প নিয়ে আসবে, আপনাদের উপায় কি হবে? দেখুন, আহ, প্রথমত গুজরাট একটা মডেল আছে শিল্প, তারপরে মডেল আছে মহারাষ্ট্র, এখন উত্তরপ্রদেশে এত শিল্প আসছে। শিল্প কখন আসে? প্রথমত আমি যদি একটা শিল্পপতি হই বা আপনি যদি একটা শিল্পপতি হন, তো আপনি কোথাও ইনভেস্ট করবেন। কেন ইনভেস্ট করবেন? প্রথমত আপনি দেখবেন যে ওখানে ল অ্যান্ড অর্ডার পরিস্থিতিটা কেমন আছে। যদি ওখানে কাটমানি দিতে হয়, একটা যদি ইট কিনতে গিয়ে যদি আপনাকে তৃণমূলের নেতার কাছে কিনতে হবে আর ওটাও যদি কাটমানি দিতে হবে, তো আপনি কি করবেন? বাস্তব কথা, আপনি করবেন না। দ্বিতীয় কথা, ভূমি, যে জমি আছে, জমি যদি এখানে ঠিকঠাক করে যদি না পায়, তাহলে কি আপনি নেবেন? আপনার তো মানে 1 বিঘে জমিতে শিল্প হবে না, আপনার কয়েকশো বিঘে চাই। সরকারের কি ভূমিকা ছিল 15 বছরে জমি দিতে? এই জমি নিয়ে যে আন্দোলন হয়েছিল, শিল্প নিয়ে যে আন্দোলন হয়েছিল, সরকারের কি ভূমিকা ছিল 15 বছরে? উনি বলেছিলেন যে 6 মাসে শিল্প করব। তো একটা শিল্পপতি কি দেখে? একটা মৌতে সাইন করে দিলে এখানে বিনিয়োগ হয়ে যাবে না। আইন ব্যবস্থা আছে, ল্যান্ড পলিসি আছে, গভর্নমেন্টের নিজের ইন্টেনশন। আমি কি ভাবছি, আমি সরকার হিসেবে আমি কি ভাবছি, আমি কি যুবদেরকে চাকরি দিতে চাই কি চাই না? চাকরি দিতে চাই না। উনি তো বলছেন যে আমি ভাতা দেবো। তাহলে যেই রাজ্যে ভাতা দিয়ে যুবদের পেট ভরছে, সেই রাজ্যে তো বিনিয়োগ হবেই না। তো আমরা সবার প্রথম আইন ব্যবস্থাটাকে দেখবো, আমরা ল অ্যান্ড অর্ডারটাকে ঠিক করতে হবে। সেকেন্ডলি, যে যুবদের জন্য স্কিল ট্রেনিং, যে এত স্কিল্ড ভাবে যে ম্যাপিং করা খুব দরকার, পশ্চিমবঙ্গে একটা স্কিল ম্যাপিং করা, সেই স্কিল ম্যাপিং এর উপরে আমরা জোর দেবো। তৃতীয়ত, কলেজের ক্যাম্পাসের ভিতরে যে প্লেসমেন্ট গুলো, এইগুলো পুরো ক্যাম্পাসিং বন্ধ হয়ে গেছে। পশ্চিমবঙ্গের কোনো কলেজ ক্যাম্পাসিং হয় না, কোনো নতুন প্লেসমেন্টই নেই। সেই প্লেসমেন্ট গুলোকে নতুন ভাবে শুরু করতে হবে। ইন্টার্নশিপ প্রোগ্রাম যুবদের জন্য, সরকারি কলেজ থেকে নিয়ে বেসরকারি কলেজ সব জায়গাতে ইন্টার্নশিপ প্রোগ্রাম গুলোকে বলতে হবে। তার সাথে সাথে যে এআই যে আমাদের রয়েছে এখন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সেটাকে পজিটিভ দিক থেকে ইউজ করে কিভাবে আরো বেশি যুবদেরকে ম্যাপিং করে কার কি স্কিল সেভাবে নিয়ে আস। তার সাথে সাথে সেমিকন্ডাক্টর, আমাদের পশ্চিমবঙ্গে দারুণ স্কোপ সেমিকন্ডাক্টরের ইউনিট তৈরি করা, আমাদের পশ্চিমবঙ্গে ম্যানুফ্যাকচারিং ইউনিট তৈরি করার দারুণ স্কোপ। আমাদের কাছে পোর্ট আছে, আমাদের হিলস আছে, আমরা সাউথ ইস্ট এশিয়ার পুরো গেটওয়ে। মানে আমরা যদি সাউথ ইস্ট এশিয়া দিয়ে আমরা বিজনেস শুরু করা, মানে আমাদের যদি ট্রেড শুরু হয়, আমরা সাউথ ইস্ট এশিয়ার আমরা কলকাতা মানে গ্লোবাল সেন্টার হয়ে যাবে একদম। আজকে আমি একটা ছোট্ট কথা বলতে চাই, যেমন একটা মাখানা বোর্ড বিহারে শুরু করলো 6,000 কোটি টাকা দিয়ে, যে মধুবনী ওই এলাকাটা যে মিথিলাঞ্চল এলাকা, সেখানে মাখানা বোর্ড তৈরি করা হলো। মাখানা তৈরি হবে, তারা পুরো ইন্টারন্যাশনাল স্টেটে পাঠানো হবে, সুপার ফুড বলা হয়। তো এই মাখানা কি শুধু বিহার উপকৃত হবে না, এই মাখানা দিয়ে মালদা উপকৃত হবে, মুর্শিদাবাদ উপকৃত হবে। আজকে দুর্ভাগ্য যে এই রাজ্যের মুখ্যমন্ত্রী উপকার পৌঁছতে দিচ্ছেন না। মালদা মুর্শিদাবাদের হরিশ্চন্দ্রপুরে আপনি যান, ওখানে মাখানা চাষ হয়। ওই যদি লাইনটা যদি আমরা ধরে আসতাম, তাহলে আমাদের কাছে কলকাতা আছে, কলকাতা পোর্ট, এটা প্যাকেজিং সেন্টার হতো, আর পুরো সাউথ ইস্ট এশিয়াতে আমাদের এই মাখানা বেরিয়ে যেত। আজকে মুর্শিদাবাদের পরিচয় কোনো জঙ্গি ঘাঁটি দিয়ে নয়, বাবরি মসজিদ দিয়ে নয়, মাখানা সেন্টার দিয়ে হতো। মালদার পরিচয় কোনো জঙ্গি ঘাঁটি দিয়ে নয়, মালদার পরিচয় কোনো বম ব্লাস্টের জন্য নয়, মালদার পরিচয় হতো মাখানার জন্য। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় কি দিয়েছে বাংলার মানুষকে? আমি বলবো, মালদা মুর্শিদাবাদে যারা সাধারণ মানুষ থাকে, আপনারা ভারতবর্ষের কোথাও যাচ্ছেন, দেশের কোথাও যাচ্ছেন, আপনাদের কখন শুনছে যে আপনি মুর্শিদাবাদের আছেন, মানুষ দুপা পিছিয়ে যাচ্ছে। বাবা, মুর্শিদাবাদের লোক, আমরা একটা এমন দিন নিয়ে আসবো যেখানে মুর্শিদাবাদের লোককে বলবে, আচ্ছা আপনি সেই মুর্শিদাবাদের না যেখানে মাখানা তৈরি হয়? ওই সুপার ফুডের জায়গা তৈরি করব আমরা। টেরাকোটার হস্তশিল্প, টেরাকোটার কত বড় বড় ইন্ডাস্ট্রি রয়েছে, কিচ্ছু করেনি। 15টা বছর শুধু ভাওতা দিয়ে গেছে আর ভাতা দিয়ে গেছে। কিছুক্ষণ আগে আপনি কলেজ ক্যাম্পাসিং এর কথা বলছিলেন। সিপিএম, সিপিআইএম অলমোস্ট একটা নিশ্চিহ্ন পার্টি হয়ে গেছে, কিন্তু একসময় তো রুলিং পার্টি ছিল। কিন্তু কলেজ ক্যাম্পাস গুলোতে এসএফআই কিন্তু এখনো ভীষণ স্ট্রংলি ডমিনেট করতে দেখা যাচ্ছে। কেন বিজেপি ইউথ উইং কে মোর ডমিনেটিং পজিশনে আমরা দেখতে পাচ্ছি না ইন দ্য কলেজ ক্যাম্পাসেস, স্কুল কলেজ ক্যাম্পাসেস? দেখুন, নয়, কলেজ ক্যাম্পাসেস। প্রথমত সিপিএম যে দলটা,
সেই দলটাই এক্সিস্ট করে না পশ্চিমবঙ্গের মাঠে। তারা ভোট কাটা ছাড়া আর কোনো তাদের কাজ নেই। দ্বিতীয়ত, যেই দলটা এক্সিস্ট করে না, মানে যেই মানুষটাই এক্সিস্ট করেন, তার তার সন্তান কি এক্সিস্ট করবে? তারও এক্সিস্টেন্স কিছু নেই। হ্যাঁ, আপনি যেটা বললেন এসএফআই আছে, কোথায় আছে আমি বলে দিচ্ছি। যাদবপুরে ওদের কিছু সিনিয়র বুড়ো দাদুরা বসে রয়েছে, যারা পিএইচডি করার নাম করে 70 বছর বয়সেও তারা ওখানে নাকি পড়াশোনাই করে যাচ্ছে। প্রেসিডেন্সিতে আমরা কিছুটা দেখেছি বামপন্থী, পিওরলি এসএফআই নয়, বামপন্থী। এদেরকে কে টিকিয়ে রেখেছে? এদেরকে টিকিয়ে রেখেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেই রাজ্যের শাসক দল একটা মিউনিসিপ্যালিটি ইলেকশন সেটা দখল করে নেয়, বুথ দখল করে, আপনি একটা সমবায় নির্বাচন আপনি শুনুন, বোমগুলি চলছে, সেখানে বুথ দখল হয়ে যাচ্ছে। এই দুটো কলেজে এখনো জীবিত বামপন্থী কি করে হয়? কারণ মুখ্যমন্ত্রী বলেছেন ওনাকে, এই রাজ্যের মুখ্যমন্ত্রী, যে আমি আপনাকে কিছু টাকা দিচ্ছি, আপনি ফুলে ফেপে উঠুন, বিজেপির বিরুদ্ধে আপনি আন্দোলন করুন। এদের একটাও আন্দোলন আপনি তৃণমূলের বিরুদ্ধে দেখেছেন? কোনো দিন তৃণমূলের বিরুদ্ধে আন্দোলন নেয়। এরা প্রশ্ন কাকে করে? এরা প্রশ্ন করে বিজেপিকে। এরা কখন রাস্তায় দেখা যায়? যখন প্যালেস্টাইনে কিছু হয়। এরা প্যালেস্টাইনের জন্য চোখে জল আছে, কিন্তু হিন্দু যারা মারা যাচ্ছে মুর্শিদাবাদে তাদের জন্য চোখে জল নেই। তো ছাত্র রাজনীতি এটা হয় না। কোনো কলেজে, কোনো কলেজ ক্যাম্পাসে কোনো স্টুডেন্ট ইউনিয়নই নেই। স্টুডেন্ট ইউনিয়ন রুমগুলো তৃণমূলের পার্টি অফিসে পরিণত হয়েছে। ওখানে ধর্ষণ হয়, ওখানে নিজের দলের কর্মীদেরকে ডেকে ডেকে নিয়ে আসে আর ওখানে ধর্ষণ করে। ওটা তৃণমূলের ধর্ষণ কেন্দ্র হয়ে গেছে, ধর্ষণ রুম হয়ে গেছে। আর দ্বিতীয়ত, বিজেপির নিজের যুব সংগঠন রয়েছে। বিজেপির যুব সংগঠন ছাত্রদেরকে নিয়ে, এখন আমি একজন একদম তরুণ প্রজন্ম, আমাদের মতন অনেক ইউথ আছে, তাদেরকে নিয়ে অলরেডি আমরা কাজ করছি। চাকরি চায় বাংলা একটা যুব সংগঠনের এটা একটা প্রচার। কলেজের স্টুডেন্ট আমাদের সাথে যুক্ত হচ্ছে। কলেজের ভিতরে মূলত যুব মোর্চা কাজ করে না, কারণ কলেজের ভিতরে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ইউনিট রয়েছে, তারা কাজ করছে। তারা কলেজ ক্যাম্পাসের ভিতরে থাকে, আমরা কলেজ ক্যাম্পাসের বাইরে আমরা ছাত্রদের সাথে, যুব সমাজের সাথে আমরা সংগঠন করি। আমরা রাজনীতি করি না। আমরা কি করি? আমরা বাংলা গড়ার বা দেশ গড়ার আমরা সেই প্রকল্পগুলো কি হতে পারে সেগুলো নিয়ে আমরা কাজ করি। আগামী দিন বাংলার সরকার গড়ার পরও সেই উন্নয়নেরই কাজগুলো করি।